This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আজ দুপুর 2টায় নিউজ অ্যাট 2 শুরুতে ওই প্রবাদটা ভীষণ মনে পড়ছে। একই কথা শুনি আজ মন্থরার মুখে। না, কোনো মন্থরা নেই আজকের বুলেটিনে, কিন্তু কেন এই প্রবাদটা মনে পড়ছে একটু পরেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, রাজনীতিতে সব সম্ভব, সব মানে এই সাদা এই কালো, এতটাই পরিবর্তন সম্ভব। কেন বলছি, দেখুন, আরজিকর কাণ্ডে যারা প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদীদের অনেককে তৃণমূল কংগ্রেস এবং সরকারের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাকতে বিবেচনা করতে হবে। কার্যত বয়কটের ঘোষণা কুণাল ঘোষ আগেই করেছিলেন, আপনারা জানেন। কুণাল ঘোষের সেই প্রশ্ন কাল যখন সেই বক্তব্য গতকাল যখন ডায়মন্ড হারবারে সেবাশ্রয় অনুষ্ঠানে অভিষেক ব্যানার্জি কে বলা হয় বা তার সামনে রাখা হয়, অভিষেক ব্যানার্জি সঙ্গে সঙ্গে বলে দেন এটা ওনার ব্যক্তিগত মত, প্রতিবাদের স্বাধীনতা সবার আছে। তার প্রেক্ষিতে কুণাল ঘোষ আজ যা বললেন তাতেই আমার এই প্রথম প্রবাদটা ভীষণভাবে মাথায় আসছে। পরপর শুনে নেওয়া যাক গতকাল কি বলেছিলেন কুণাল ঘোষ, এবং তিনি তার কথা ধরে রাখতে আবার পোস্ট করছেন। পোস্টে এমনও কথা রয়েছে যে ইন্দ্রনীল সেন তার মাধ্যমে ঠিক হবে, তার সঙ্গে কথা বলে নিতে হবে কোন শিল্পীকে ডাকা হবে হবে না। তারপরও অভিষেক বললেন এটা ব্যক্তিগত, এবং আজ কুণাল ঘোষ যা বললেন তা সত্যি শোনার মতো। শুনুন। বিকৃত করছেন কেন? প্রতিবাদী মানে বয়কট একবারও বলা হয়নি। যারা প্রতিবাদের নামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের অকথ্য ভাষায়, বিভিন্ন আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন, কুৎসা করেছেন, কুরুচিকর আক্রমণ, সেই কজনকে বলা হয়েছে। এবং সেটা আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে যে আবেগ থেকে বলেছি, একদম ঠিক বলছি। নিজেদের বিবেক থেকে অবস্থান নেবেন, তবে এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। যা বলার আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটা মেনে নেব। কিন্তু আমি আবার বলছি, এই যে প্রতিবাদী আর প্রতিবাদের নামে অসভ্যতাকারী, এদেরকে যে মিশিয়ে দেখানো হচ্ছে, এটা কিন্তু আমরা বলিনি। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না, কে বলেছে? না, সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন, কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি এগুলো, আমার কাছে একজন, আমি নাম করছি না, আমার কাছে 4 দিন আগে একজন শিল্পীর ফোন এসেছিল। সে বলল যে আমি শুনতে পেরেছি যে আরজি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল, আগামী সপ্তাহে হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে, যেহেতু উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন, আমাকে রিচ আউট করেছেন, আমাকে ফোন করেছেন, আমি সঙ্গে সঙ্গে, এটা একটা কোনো ভুল বোঝাবুঝি। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায়, আরজি করার সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। দেখুন, এতক্ষণ যা দেখলেন তার দুটো বিষয়। এক হচ্ছে শিল্পী, প্রতিবাদী শিল্পীদের বয়কট তৃণমূলের সিদ্ধান্ত, যা চলল। দ্বিতীয়, কুণাল ঘোষ বললেন তৃণমূলের নাম্বার 2 নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের খোঁজ রাখেন না, তিনি জানেন না দলে কি চলছে। চলুন দ্বিতীয় পার্টটা দিয়ে শুরু করি। আমার সঙ্গে সৌরভ গুহ রয়েছে। সৌরভ, কুণাল ঘোষ যিনি 2 দিন আগে পর্যন্ত মানে অভিষেকের হয়ে যে কোনোভাবে যে কোনো বাক্যে অভিষেকের নাম ছাড়া তিনি বাক্য শেষ করতেন না, তিনি আজ বলছেন এটা ভুল বোঝাবুঝি, উনি জানেন না, ওনাকে বুঝিয়ে দেব। দলের 2 নম্বর নেতা জানেন না দলে কি হচ্ছে।
একেবারেই যিনি সেনাপতির হয়ে সবসময় ব্যাটিং করতেন সেই কুণাল ঘোষের মুখে এখন দলনেত্রীর কথা। এবং শুধু তাই না, এই এপিসোডটা যখন চলছিল আজকে সকালবেলা প্রথমে কিন্তু একটি ফেসবুক পোস্ট করেছিলেন কুণাল ঘোষ। খুব ইম্পর্ট্যান্ট একটি কথা সেখানে ছিল যে যারা অগস্টে এই গোটা ঘটনার মধ্যে ছিলেন না, যারা আমরা শুধুমাত্র এই কুৎসা ফেস করেছি তারাই বলতে পারবেন, যারা এটার মধ্যে ছিলেন না তারা বলতে পারবেন না। তখনই মনে হয়েছিল কুণাল ঘোষ কাকে বলতে চাইছেন। সেই সময় চিকিৎসাধীন ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেশের বাইরে ছিলেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন না তো নাম না করে। তারপরে যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন কুণাল ঘোষ, একেবারে সরাসরি কিন্তু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় চিকিৎসার কারণে বাইরে ছিলেন, উনি এটা জানেন না। আমরা যারা ফেস করেছি তারা জানি, আমাদেরকে বললে পরে বিশদে আমরা বুঝিয়ে দেবো। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না, এটা বলছেন কুণাল ঘোষ পার্টির বিষয়। এবং আরও একটা কথা, যে উনি যা বলেছেন সেটা দলেরই কথা বলেছেন, বিভিন্ন জায়গায় তা পোস্ট করা হয়েছে বিভিন্ন গ্রুপে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা জানেন না, ওই ফেজটায় তিনি ছিলেন না। তার মানে কুণাল ঘোষের কথা সত্যি, এবং যা যা তথ্য প্রমাণ বারবার নেতারা বলছেন তাতে দুটো বিষয় দাঁড়ায়। এক হচ্ছে দল মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মাঝে একটা বিরাট দূরত্ব কুণাল ঘোষের আজকের কথা অনুযায়ী। 2 নম্বর নেতা জানেনই না দল কি সিদ্ধান্ত নিচ্ছে। একেবারেই দেখো, একটা কথা আমরা TV9 বাংলায় সরাসরিভাবে আজকে কিন্তু আমরা যে ব্রেকটা করেছিলাম, যে কাউন্সিলরদের যে গ্রুপ, সেখানে মেয়র ঘনিষ্ঠ এক ব্যক্তি পোস্ট করছেন অনুষ্ঠানে কে কোন শিল্পী নেবেন এ ব্যাপারে কথা বলবার জন্য ইন্দ্রনীল সেনের সেক্রেটারির নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, ইন্দ্রনীল সেনের সঙ্গে কথা বলতে বলা হচ্ছে। অর্থাৎ কুণালবাবু যে কথাটা বলেছেন সেটা তার একক বক্তব্য নয়, সেটা সামগ্রিকভাবে দলে প্রচারিত একটা বক্তব্য। নির্দিষ্ট কয়েকজন শিল্পী যারা একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে আক্রমণ করেছেন তাদেরকে নিয়ে আপত্তি জানিয়ে, এবং এই প্রথম বিউগলটা বাজান দেবাংশু ভট্টাচার্য তার ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে, এবং অন্যান্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা সক্রিয় ছিলেন। অর্থাৎ এ নিয়ে একটা নিঃসন্দেহে কুণালবাবু বলতে চাইছেন তিনি যা বলেছেন সেটা তার দলেরই কথা তিনি বলেছেন। এবং একদম অভিষেক ব্যানার্জি গতকাল আমরা দেখেছি, সৌরভ তোমাকে ধন্যবাদ। অভিষেক ব্যানার্জি গতকাল আমরা দেখেছি ডায়মন্ড হারবারে বলছেন, হ্যাঁ বক্সিদা আমার কাছে এলে খবর হয়, আপনারা স্পেকুলেট করেন, স্পেকুলেটিভ খবর করেন। সত্যি 24 ঘন্টাও কাটলো না, কুণাল ঘোষ প্রমাণ করে দিলেন আমাদের স্পেকুলেশন সত্যি হয়। দলে এক আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ, এই বার্তাটা দেওয়ার চেষ্টা করা হলেও ফাটল এত বড় বড় দিনের আলোর মতো স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে। কল্যাণ ব্যানার্জি কি বললেন এই বিষয়ে শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত, আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে সামনে দাঁড়িয়ে স্লোগান তুলব। এইসব শিল্পীদের শিরদাঁড়া করে, শিরদাঁড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের শিরদাঁড়া নিয়ে প্রশ্ন করেছিল, তো এদের শিরদাঁড়াটা কোথায় যে তৃণমূলের প্রোগ্রাম নিয়ে তাদের চালাতে হচ্ছে? কোন এক শিল্পী, কে শিল্পী যাকে ফোন করে বলতে হচ্ছে প্রোগ্রাম দিন? তার মানে মমতা ব্যানার্জিকে যারা আক্রমণ করেছেন কোনোভাবে তাদের সঙ্গে আপোষ নয়, বরদাস্ত করা হবে না। মমতাই সব, রাজনীতিতে সব সম্ভব, শুরুতেই বললাম। মহানন্দা কাঞ্জিলাল রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন। মহানন্দা দি, হ্যাঁ দেখুন, প্রাচীন এবং নব্য তৃণমূলের মধ্যে যে একটা বিরোধ সামনে আসছে বা এসেছেও, আগেও এসেছে, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রিজলভ করার চেষ্টা করেছেন এবং খুব বিচক্ষণ রাজনীতিক হিসেবে চেষ্টা করেছেন এবং তার বার্তাও দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস পার্টিতে কিন্তু তিনি প্রথম, তিনি শেষ কথা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কোনো অংশে কম নয়, সেটাও কিন্তু প্রমাণিত। এবং দুজনের মধ্যে মতপার্থক্য কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, বিকজ জেনারেশন গ্যাপ তো একটা ব্যাপার আছেই, তার ভাবধারা অন্যরকম হতে পারে। কিন্তু আসল যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বিভিন্ন নেতারা এটা নিয়ে নানা রকম আলোচনা করছেন, এটা নিয়ে সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে।
আসল বক্তব্য হচ্ছে যে নব্য এবং প্রাচীনকে মধ্যে যে একটা ভারসাম্য রেখেই দলকে চলতে হবে, ভবিষ্যতের কথা ভেবে সেই হিসেবে রাজনৈতিক পন্থা তৈরি করতে হবে, সেটা কিন্তু দলের সুপ্রিমো জানেন এবং উনি সেটা করছেন। একদম মনোনন্দের সঙ্গে থাকুন। দেখুন, নবীন প্রবীণ দ্বন্দ্ব নতুন নয়, ওই নতুন বছরে পুরনো দ্বন্দ্বে ভালো করে শান পড়ছে, অন্তত প্রথম 3 দিনেই যা হলো তাতে বলাই যায়। তবে এতে দলের কর্মীরা বিভ্রান্ত হবেন না, 100 বার হবেন। কি বলছেন সেই সময় যারা প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদী শিল্পীরা, আজকের এই তৃণমূলের ফতোয়া শুনে এবং কুণাল ঘোষের এবং গোটা দলের অবস্থান শুনে শুনুন। একটা অস্থিরতা তৈরি হয়েছে তৃণমূলে, কি করব তারা জানে না, একে অপরকে মারছে। এবং শিল্পীরা যে তাদের বিরুদ্ধে হয়তো প্রচারে নামতে পারে 26-এ 2011-র মতো, তারা সেই সিঁদুরে মেঘ দেখছেন এবং রেগে যাচ্ছেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো যে উনি ঠিক বলেছেন। উনি ওই মান্যতাটা তো যে কোনো মানুষের, যে কোনো আর্টিস্টদের একটা গণতান্ত্রিক অধিকার, এবং মুখ্যমন্ত্রী তো কোনোদিন বলেননি এটা। আমরা মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছি, আমরা যার হাতে পাওয়ার আছে, যে কাজ করেছে, যে কাজ করতে পারে, যে এখনো অবধি একটা কিছু করলে মানে চাইলে অনেক কিছু করতে হয়, তার দিকে তাকিয়ে আছি। যারা শুধু ডায়লগ লেখে তাদের দিকে, এই ডায়লগগুলোতে কিছু আসে যায় না, না কেউ কাঁদে না হাসে, হাসে বোধ হয় আমিও হাসলাম। দেখুন, শিল্পীদের কাকে ডাকা হবে কাকে ডাকা হবে না তৃণমূল নিজের ইকুয়েশন অনুযায়ী তা ঠিক করবে, ঘোষণা করে দিয়েছে। তবে এই সিদ্ধান্তকে ঘিরেও যে দলে বিভাজনটা খুব স্পষ্ট, এটা লুকিয়ে রাখার কোনো জায়গা নেই। কোনো শাক এমন নেই যেটা দিয়ে এই বিভাজনটাকে ঢাকা দেওয়া যায়। আর ওপরের তলায় যখন এই বিভাজন ফাটল যাই বলুন, তখন নিচের তলায় সেটা তো যাবেই। গোষ্ঠীদ্বন্দ্ব শুনে শুনে আমাদেরও গা সওয়া। এবার এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গতকাল আমরা যা দেখলাম, প্রাচীন তৃণমূলী, একেবারেই তৃণমূল কংগ্রেস নেতা মমতা ব্যানার্জি, যাকে নিজে বলছেন আমার সহযোদ্ধা, সেই দুলাল সরকার খুন হয়ে গেলেন। জেলা তৃণমূলের নেতারা বলছেন এটা গোষ্ঠীদ্বন্দ্বের জের। আজ সাবিনা, তৃণমূলের আরও এক নেতা, মন্ত্রী, তিনি বলছেন আমরা ভীত। তৃণমূল বলছে আমরা ভীত। শুনুন। রাজনৈতিক কোন্দল থাকতে পারে, তার মানে মৃত্যু, মার্ডার করে দেওয়া, এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো দিনও মেনে নিইনি। ফলে যদি রাজনৈতিক কারণে গোষ্ঠী কোন্দলে যদি মৃত্যু হয়ে থাকে, সেই কালপিটটাও বেরিয়ে আসুক। আর যদি গোষ্ঠী কোন্দলের জন্য মৃত্যু না হয়ে থাকে, তার পিছনে যদি অন্য কোনো কারণ থাকে, তারাও কিন্তু সেই কালপিটটাও বেরিয়ে আসুক। এই মুহূর্তে তো আমরা সবাই একটা আতঙ্কের মধ্যেই আছি। আতঙ্ক বললে একটা ভুল করবো, মানে আমাদের মালদা জেলার একজন অভিভাবক নির্মমভাবে হত্যা হতে হবে, চাইছে যে মূল মাথাটা বেরিয়ে আসুক। সাবিনা বলছেন, প্রবীণ রাজনীতিবিদ তৃণমূলী বলছেন আমরা ভয় পাচ্ছি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মৃত্যু না হোক, প্রকাশ্যে খুল্লা বলছেন। এরপর চলুন, আমার সঙ্গে শুভতোষ রয়েছেন, আমার সহকর্মী, আমি ওর সঙ্গে কথা বলি। শুভতোষ, আর তো এটাও শাক দিয়ে ঢেকে রাখার জায়গা নেই, গোষ্ঠীদ্বন্দ্বটা এত বড়। হ্যাঁ, একদমই। কারণ মালদার গোষ্ঠী দ্বন্দ্ব কোন জায়গায় সেটা তুমি যথেষ্ট রকমভাবেই অবগত বিষয়টা নিয়ে। কারণ এই গোষ্ঠীকন্দল এমনভাবে এসেছে, বারবার সংঘর্ষ বেঁধেছে, কখনো কখনো এক পক্ষ আর এক পক্ষের সঙ্গে প্রকাশ্যে রাস্তায় এসে মারামারি করছে, সংঘর্ষে জড়িয়েছে, আহত হয়েছে। তো সেই রকম মানে গোষ্ঠীকন্দল নিয়ে খোদ মুখ্যমন্ত্রীও তিতিবিরক্ত হয়ে গেছেন, এবং বহুবার এমনও হয়েছে যে তিনি এসে এই গোষ্ঠীকন্দলের জন্য কারোর সাথে বৈঠক করেননি, একান্তে তিনি থেকেছেন এবং রাত যাপন করে পরের দিন চলে গেছেন। এই রকমও হয়েছে। তো ফলে পুরো বিষয়টা গোষ্ঠীকন্দল মালদার এমন জায়গায় যে সেখানে এই পরিস্থিতিতে কালকের এই ধরনের ঘটনা যা প্রকাশ্যে আসার পর থেকে কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে ভুগছেন প্রথম সারির নেতারা। তারা সকলেই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ তারা এটা বুঝছেন যে দিনের বেলায় যদি এইভাবে দুলাল সরকারের মতো জনপ্রিয় একজন হেভিওয়েট নেতাকে যদি এইভাবে খুন করে যায়, তাহলে তাদের নিরাপত্তা কোথায়? এবং সেটার মধ্যে যদি গোষ্ঠীকন্দল থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই মাথা যদি না ধরা পড়ে, তাহলে আবার রিপিটেশন হতে পারে, এই আতঙ্ক রয়েছেন তারা। তো ফলে পুরো বিষয়টা নিয়েই কিন্তু একটা সম্পূর্ণ তারা নিজেরাই দ্বিধাবিভক্ত, নিজেদের মতো করে এই কথাগুলো বলছেন। তার এছাড়া যেটা তোমাকে বলতেই হয় যে পুলিশ কিন্তু ইতিমধ্যে 3 জনকে মানে নাম পরিচয় জানিয়ে দিয়েছে, যাদেরকে অ্যারেস্ট
অ্যারেস্ট করেছে, যদিও পুলিশ সূত্রে খবর 4 জন গ্রেপ্তার হয়েছে, একজনকে আটক করা হয়েছে এবং একজন পলাতক আছে। পুলিশের টার্গেট 6 জন। এছাড়া পুলিশ কিন্তু যে বাইক নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায় সেই বাইকটাকে উদ্ধার করেছে। সেই বাইকটার যদিও নাম্বার প্লেট ছিল না, কিন্তু চেসিস নাম্বার দেখে তার কার বাইক সেটা পুলিশ খুব সহজেই বের করতে পারবে। পুলিশ টানা জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে। পুলিশ এটা জেনেছে যে তাদেরকে 10 লক্ষ টাকা দেওয়া হয় সুপারি কিলার হিসেবে ব্যবহার করার জন্য। পুলিশ এত দূর অবধি জেনে গেছে, কিন্তু সেই 10 লক্ষ টাকা কে দিয়েছে, সে মাস্টার মাইন্ড কে, পুলিশের কাছে কি এখনো পর্যন্ত এটাই তো লাখ টাকার প্রশ্ন। অনেক ধন্যবাদ শুভতোষ তোমাকে। দেখুন, সত্যি এই সুপারিটা দিল কে? গোষ্ঠীদ্বন্দ্ব শোনা যাচ্ছে। মানে তৃণমূলেরই কোনো নেতা তাহলে দিয়েছেন? তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই যদি হয়ে থাকে? আচ্ছা, তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি তিনি কি বলছেন? মৌসম নূর জেলার আরেক নেতা কি বলছেন, শুনুন। আতঙ্কিত বলতে আতঙ্কের ব্যাপারই আছে। দিন দুপুরে ধরুন শুটাররা, আমরা আগেও বলেছিলাম, বিহারের সাথে জোরসাজোর বিহারের কিছু লোক টপকে চলে আসতে পারে, আর এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে চলে যাচ্ছে। আর ইতিমধ্যে জানতে পেরেছি যে বিহারের একজন ধরা পড়েছে। তো বলে সেক্ষেত্রে তো একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছেই। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কেউ তো ইনভলভড আছেন, কোনো কনস্পিরেসি হয়েছে। যারা ইনভলভ তারা যাতে ধরা পড়েন এবং তাদের যাতে কড়া শাস্তি হয়। এটা একটা শকিং ব্যাপার, অবশ্য আমাদের সবাইকে এফেক্ট করেছে এবং আমরা সেই জন্যই চাইছি যে যারা ইনভলভ তাদের বিরুদ্ধে যাতে কড়া অ্যাকশন নেওয়া হয়। অ্যাকশন কে নেবে, কে ধরবে, কেই বা কড়া শাস্তি দেবে? কারণ পুলিশ মন্ত্রী বলছেন পুলিশ তো অপদার্থ, তাই তার সহযোদ্ধাকে এভাবে খুন হতে হলো। তাহলে কার উপর ভরসা করব আমরা? আচ্ছা, আইন শৃঙ্খলা নিয়ে তো বড় বড় প্রশ্নচিহ্ন আছে, খোদ পুলিশ মন্ত্রী তুলছেন। যদি তিনি পুলিশকে অপদার্থ বলেন, তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা পুলিশ মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী তুললেন। শিক্ষা? না, দুর্নীতির কথা বলছি না। শিক্ষায় দুর্নীতির চ্যাপ্টার একটু সরিয়ে রাখলাম। শিক্ষার কি বহর সেটা বরং দেখাই। এক স্কুলে ক্লাস 6-এর পড়ুয়া পরীক্ষা দিতে বসেছে, ফাইনাল এক্সাম। সেখানে তার কাছে কি প্রশ্ন আর প্রশ্নের কি উত্তর, ছবিটা দেখুন আগে। মাস্টারদার পুরো নাম কি ছিল পরীক্ষায় প্রশ্ন। নিচের উত্তরটা দেখুন, পুষ্পা রাজ। মাস্টারদার পুরো নাম পুষ্পা রাজ। এরকম আরো আছে, দেখাবো সেই নমুনা। এরকম আরো আছে, আপনাদের দেখাবো একে একে, সেই তথ্য আপনাদের সামনে আনবো। তবে এই বেনজির উত্তর, মাস্টারদার পুরো নাম পুষ্পা রাজ, এটা ক্লাস 6-এর এক পড়ুয়া লিখেছেন। ক্লাস 6-এর ফাইনাল পরীক্ষা। ক্লাস 6-এর ছোট বাচ্চা, সে বুলি করবে টিচারদের, সে ফাজলামি করবে খাতায়, এমনটা তো নয়, ছোট। তার মাথায় এলো মাস্টারদা শুনে পুষ্পারাজ নাম। এরকম আরো নমুনা আছে, দেখালে আপনি বুঝবেন যে কিভাবে পড়াশোনা চলছে স্কুলগুলোতে, সরকারি স্কুল। চলুন আরেকটু জানি। আমার ভীষণ কৌতূহল জেগেছে। সুমন মহাপাত্র আমার সঙ্গে রয়েছে। সুমন, এই এক নমুনা দেখে আমি স্তম্ভিত, আমার মনে হয় দর্শকরাও। এরকম আরো কয়েকটা নমুনাও তো আছে শুনেছি, মানে মাস্টারদা পুষ্পারাজ হয়েছেন, আর কি হয়েছে? দেখো, প্রশ্ন এসেছে মাস্টারদার আদর্শ পুরুষ কারা। সেখানে পরীক্ষার্থীরা লিখেছে যারা মিথ্যে কথা বলে না, যারা ইনস্টাগ্রাম ব্যবহার করে না, এই উত্তরও এসছে। এবং এই উত্তর দেখে কার্যত চক্ষু ছানা পড়া শিক্ষকদের। একটি ভ্রমণের অভিজ্ঞতা প্রশ্ন এসেছে, সেখানে কোথায় গিয়ে কাদের মধ্যে ঝগড়া হয়েছে সেই উত্তর সে লিখে ফেলেছে ভ্রমণের অভিজ্ঞতা বাদ দিয়ে। এরকম একাধিক উত্তর দেখে কার্যত চক্ষু ছানাপড়া শিক্ষকদের। এবং এটাকে আমরা যতটা লাইটলি নিচ্ছি পিউ, মানে শুনে তাই লাগছে মাস্টারদার প্রকৃত নাম পুষ্পারাজ লিখে ফেলেছে, কিন্তু আসলে বিষয়টা অনেক ডিপ, অনেক গভীর। তার কারণ একাধিক স্কুলে যোগ্য শিক্ষক নেই, কারণ যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে রয়েছেন, তাদের চাকরি থাকবে কিনা এই নিয়ে এখন টালবাহানা চলছে। সেই পরিস্থিতিতে পড়ুয়ারা এই উত্তর লিখছে, এবং যা দেখে অনেকেই বলছেন কোন পথে এগোচ্ছি আমরা। সুমন, সঙ্গে থাকো, আমি লেখাটা ফুল স্ক্রিন আরেকবার দেখাবো আপনাদের। মাস্টারদা মানে যে কোনো আম বাঙালির মনে আসে সূর্য সেনের নাম। সেখানে ক্লাস 6-এর এই ছাত্রের মাথায় এসেছে পুষ্পারাজ শব্দটা, এবং সে যেভাবে লিখেছে প্লিজ একবার দেখুন। একটা অক্ষরের মাথাতেও কোনো মাত্রা নেই, মাত্রাহীন লেখা।
মানে ক্লাস 6-এর একটি পড়ুয়া পরিষ্কার গোটা গোটা বাংলা লিখতেও পারছে না। শিক্ষা কোথায়? এই প্রশ্নটাই তুলছেন নন্দিনী মুখার্জি, সিপিএম নেতা। আজকে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া দরকার সেটা করা হচ্ছে না। তার মধ্যে পরিকাঠামোর অভাব আছে, শিক্ষকের অভাব ভয়ঙ্করভাবে আছে। যেটা ঘটতে চলেছে আগামী দিনে, পশ্চিমবঙ্গের মানে যে জাতির যে মেরুদণ্ড ছিল, শিক্ষা তো জাতির মেরুদণ্ড তৈরি করে, সেই মেরুদণ্ডটা নমনীয় হয়ে গেছে, এবার ভেঙে চৌচির হয়ে যাবে। দেখুন, এই প্রশ্নের এই উত্তর দেখে সকলেই প্রথমে হেসেছেন, আমিও। তার পর মুহূর্তেই কপালে চিন্তার ভাঁজটা গভীর হয়েছে। এই বাচ্চাগুলো শিখছে কি? এরা তো বাংলা অক্ষরই লিখতে পারছে না ঠিক করে, এরা বুঝতেই পারছে না কি লিখছে। কেন? প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতির কথা শুনুন। যেখানে প্রশ্নগুলোর উত্তর চাওয়া হচ্ছে দেশপ্রেমিকদের নামে, সেখানে দেশপ্রেম তো দূরের কথা, এমন নাম দেওয়া হচ্ছে আজে বাজে, যেগুলো উচ্চারণ করতে আমাদের দ্বিধা লাগে। বিগত দিনেও দেখেছি, কিন্তু এত বেশি চোখে পড়েনি। পড়াশোনার জন্য যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থাকার কথা গত 8-10 বছরে সেভাবে নিয়োগ নেই। আচ্ছা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এই বিষয়ে কি বলছেন? কোন রকম ব্যাখ্যা রয়েছে? শুনবো। শোনাবো সে কথা আপনাদের। আমি রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে রয়েছেন, তার কাছে যাবো। মহানন্দাদি, এটা খুব দুর্ভাগ্যের যে পড়ুয়া এই রকম উত্তর দেয়, এইভাবে বাংলা লেখে, তার ভবিষ্যৎ নিয়ে তো চিন্তার বিষয়। এবং সে তো একা নয়, একটা প্রজন্ম। দেখো, নিজে শিক্ষিকা হয়ে এগুলো দেখতে অত্যন্ত মানে কষ্ট হয় যে একেবারেই যে জাতির বুনিয়াদ তৈরি করে, ভিত তৈরি করে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটো জিনিস। কিন্তু শিক্ষার মান পশ্চিমবঙ্গে অনেক দিন ধরেই অত্যন্ত নিম্নগামী, বিশেষ করে স্কুল শিক্ষার মান। এবং তার কারণ হিসেবে যেগুলো মূল কারণ, সেগুলো বোঝা দরকার। সেটা হচ্ছে শুধুমাত্র স্কলারশিপ বা ট্যাব দিয়ে কিন্তু শিক্ষার মান উন্নত করা যায় না। তার জন্য প্রয়োজন পরিকাঠামো, স্কুল বিল্ডিংগুলো ঠিকমতো তৈরি করতে হবে। অনেক বিল্ডিংয়ের মাথায় ছাদ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে পর্যাপ্ত শিক্ষক নেই। এবং এই শিক্ষক দুর্নীতিটা আরও এই শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে। অর্থাৎ যারা যোগ্য নয়, অযোগ্য মানুষ, তারা লেখাপড়া শেখাচ্ছে বাচ্চাদের। অর্থাৎ জাতির মেরুদণ্ডের আমরা প্রথমে আঘাত করছি এই ব্যাপারে। কাজে এগুলোর ওপর নজর দেওয়া দরকার। যোগ্য মানুষ যারা শিক্ষা দেবে, যাদের যোগ্যতা আছে, তারা স্কুলে থাকবে। এবং তার মানে এই পুষ্পারাজ উত্তরটা এটা প্রমাণ করছে যে যোগ্যরা স্কুলে নেই, যারা পড়াবেন। লোকেরাও তারা লিখতে পারে না একেবারে। এবং পরিকাঠামো উন্নয়ন করতে হবে, যথার্থ পরিমাণে শিক্ষক দিতে হবে এবং পুষ্টি দিতে হবে। মিড ডে মিলের পরিমাণ মানে টাকার অঙ্ক বাড়াতে হবে, কারণ শিক্ষার সঙ্গে স্বাস্থ্য জড়িত। অপুষ্টিজনিত বাচ্চা কি পড়াশোনা করবে? কাজে এই দুটো কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত। একদম। অনেক ধন্যবাদ মহানন্দাদি। দেখুন, আমি এই পুষ্পারাজের উত্তর দেখানোর আগে আপনাদের বলেছিলাম শিক্ষায় দুর্নীতির চ্যাপ্টারটা সরিয়ে রাখলাম। সত্যি কি সরানো যায়? স্কুলে যে যোগ্য টিচাররা নেই, এই ক্লাস 6-এর এই ছেলেটির উত্তর তা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। থাকবে কি করে? কাকুরা আছেন তো, যারা নাকি টাকার বিনিময়ে অযোগ্যদের স্কুলে ঢুকিয়েছেন। নিয়োগ দুর্নীতির অন্যতম পাণ্ডার নাম সুজয় কৃষ্ণভদ্র। তিনি ক্রমাগত এখন বলে যাচ্ছেন আমার পেসমেকারের ব্যাটারি কাজ করছে না। আর হসপিটাল, বিএম বিড়লার মতো হসপিটাল, যারা হার্টের স্পেশালিস্ট, তারা বলছে কিচ্ছু হয়নি কাকুর হার্টে। তাহলে কি দোষ ওই ক্লাস 6-এর পড়ুয়াটার? এই প্রশ্নের সঙ্গে শেষ করবো। তবে যেতে যেতে একটা ছবি আপনাদের দেখাতে চাই। এর মধ্যে কোনো দুর্নীতি, কোনো রাজনীতি প্লিজ খুঁজতে যাবেন না। কেক কেটে সাড়ম্বরে জন্মদিন পালন হয়েছে একটি ছাগলের। 100 লোক খাওয়ানো হয়েছে ছাগলের জন্মদিনে। দেখুন সেই ছবি। চুচুড়ায় ছাগলের জন্মদিনের ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। আর এই ছবির সঙ্গে শেষ করছি নিউজ এট 2। সঙ্গে থাকুন। হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ, অবিলম্বে বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ওই সম্পত্তিতে বসবাসকারী বাসিন্দাদের উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ কার্যকর হলো কিনা 28 ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে।